আওয়ামী লীগের আমলে আমরা দেখেছিলাম যে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া খুবই সোচ্চার গতিতে তারা করেছিল। সেটা নিয়ে বিরোধী পক্ষের অনেক দ্বিমত, অনেক প্রতিবাদ, অনেক আপত্তি এগুলো আমরা দেখেছিলাম। বিচার প্রক্রিয়া নিয়েও আন্তর্জাতিকভাবে কিছু কিছু জায়গায় প্রশ্ন উঠেছিল, কিন্তু মানে একেবারে মূল যে ভিত্তি, যারা বড় বড় যুদ্ধাপরাধী তাদের ব্যাপারে, তাদের বিচারের ব্যাপারে একমাত্র যারা ইফেক্টেড হয়েছে তারা ছাড়া সারা পৃথিবীর কোনো কমিউনিটি থেকেও কোনো ধরনের কোনো আপত্তি, জোরালো আপত্তি আমরা দেখিনি। যদিও একটা আপত্তি ছিল, সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে বেশিরভাগ দেশই তো ওই মৃত্যুদণ্ডের ব্যাপারটা সমর্থন করে না, জাতিসংঘের ব্যাপারও মানে সমর্থন করে না তারা, সেই ব্যাপারে আপত্তি অনেকের ছিল, সেটা ভিন্ন কথা। আওয়ামী লীগের আমলে এই বিচার প্রক্রিয়াটাকে অনেকে রাজনৈতিক একটা প্রতিহিংসা হিসেবে দেখেছেন, এবং আওয়ামী লীগের আমলে এই তালিকায় বিএনপির ডাকসাইটে একাধিক নেতাকেও আমরা দেখেছি, যার মধ্যে একজনের ফাঁসি হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী। সেই ক্ষেত্রে বিএনপি দাবি করেছিল, এখন তো বিএনপি দাবিই করে যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, এবং তাকে মানে রাষ্ট্রীয় বিচার না, তাকে রাষ্ট্রীয়ভাবে মেরে ফেলা হয়েছে এরকম দাবি করা হয়। জামাতের পক্ষ থেকে তো দাবি করা হয়। এই ব্যাপারগুলো আমরা দেখে আসছি। এই ব্যাপারগুলো যখন দেখে আসছি তখন অনেকের মধ্যেই একটা ধারণা জন্মে ছিল বোধহয় যে এই কাজটা বোধহয় আওয়ামী লীগেরই কাজ, এই কাজটা আওয়ামী লীগের দলের এজেন্ডা, এটা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য শেখ হাসিনা এটা করেছেন। কিন্তু হঠাৎ করে গতকালকে বিএনপি সরকারের তথ্যমন্ত্রী এবং সাবেক মানে বাম নেতা, বামপন্থী রাজনীতি করতেন তিনি, জহিরুদ্দিন স্বপন, তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে মানবতা বিরোধী যে অপরাধ কিংবা যুদ্ধাপরাধ, এটা কখনোই পুরাতন হয় না, এটা কখনো তামাদি হয় না। ৭১ থেকে শুরু করে সব মানবতা বিরোধী অপরাধের বিচার বিএনপি করবে। তাহলে কি বিএনপি ৭১-এর রাজাকার, আলবদর, আল শামস, তাদের বিচার কিংবা সম্প্রতি মুক্তিযুদ্ধের সংজ্ঞায় মানে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল হিসেবে যাদের বিপক্ষে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে সেই তালিকায় জামাতের নাম অন্তর্ভুক্ত করার মাধ্যমে কি বিএনপি একটা বার্তা দিয়েছে যে এবার দল হিসেবে জামাতের বিচার হতে চলেছে? এতে কি জামাত আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার রয়েছে? এবং সাম্প্রতিক সময়ে জামাত বিএনপির যে ধরনের বিরোধিতা করে চলেছে, একচ্ছত্র বিরোধিতা, সেই বিরোধিতার গতি কিংবা লাগাম টেনে ধরার জন্যই কি বিএনপি এই অস্ত্রটা ব্যবহার করবে? সেখানে জামাতের চরমভাবে উদ্বিগ্ন হওয়ার কি সত্যি কারণ তৈরি হতে পারে? চলুন একটু ব্যাপারটা বুঝে দেখার চেষ্টা করি যে যে যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারটা এতদিন আওয়ামী এজেন্ডা মনে করতেন অনেকেই, দলীয় এজেন্ডা মনে করতেন আওয়ামী লীগের, তারা এখন ব্যাপারটাকে তাহলে কিভাবে দেখবেন সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির। বলছিলাম ৭১ থেকে শুরু করে পরবর্তীতে যত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, যুদ্ধাপরাধ হয়েছে, কোনোটারই বিচার বাদ দেবে না বিএনপি। এবং স্পেসিফিকলি ৭১-এর প্রসঙ্গ এসেছে, অন্য যে বিচারগুলো সেগুলো তো হতেই পারে, কিন্তু ৭১-এর প্রসঙ্গ যখন আসবে তখন বিএনপির দীর্ঘদিনের মিত্র থাকা জামাতের প্রসঙ্গ আসবে, যারা এখন বিএনপির সব থেকে বড় শত্রুতে পরিণত হয়েছে। যদিও অনেকে বলার চেষ্টা করেন, এমনকি সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি তো প্রকাশ্যেই বলেছেন যে ওই ভাগ বাটোয়ারার নির্বাচন, ভাগ বাটোয়ারার সংসদ, এই যে সংসদে যে কর্মকাণ্ডগুলো হয় ওগুলো সবই আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়। ওয়াকআউটের সিদ্ধান্তটাও আগের দিন হয়ে যায় যে আগামীকালকে এই সময় আমরা ওয়াকআউট করব, এই ধরনের বক্তব্য এসেছে। তার মানে জামাত এবং বিএনপি যে আলাদা কোনো সত্তা, এটা অনেকে এখনো মানতেই পারেন না। কিন্তু জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী তিনি যে বার্তাটা দিচ্ছেন সেই বার্তাটা জামাতের জন্য একটা আতঙ্কের কারণ হতে পারে। কি বলছেন তিনি? বলছেন, শিরোনামটা দেখে নিন, মানবতা বিরোধী অপরাধকে তামাদি হতে দেবে না সরকার। তথ্যমন্ত্রী কি বলছেন? তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সংগঠিত কোনো মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা কিংবা ন্যায় বিচার বিরোধী কর্মকাণ্ডকে সরকার কখনো তামাদি হতে দেবে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড পর্যন্ত সব ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ক্যাটাগরিকলি তথ্যমন্ত্রী কিন্তু শাপলা চত্বর পর্যন্ত বলেছেন, 2024 পর্যন্ত বলেননি। হয়তো তার মিস্টেক হয়েছে, কিংবা এটা একটা কৌশল কিনা সেটাও একটা বড় ব্যাপার। শাপলা চত্বরের ব্যাপারটা নিয়ে বিএনপি এত বেশি উৎসাহী হওয়ার কারণ কি, সেটাও মানে ভবিষ্যতে হয়তো গবেষণা হবে। এটার পেছনে কি এটাই কারণ যে শাপলা চত্বরে হেফাজতের যে কর্মসূচি ছিল সেখানে বিএনপি তারা দলীয়ভাবে উপস্থিত হয়ে সেটাকে সমর্থন জাগিয়েছিল, এবং বিএনপির তখন এরকম ভাবনা হওয়ার একটা কারণও ছিল যে এত বড় গণজমায়েতের ফলে হেফাজতকে দিয়েই যদি সরকারকে ফেলে দেওয়া যায় তাহলে তো তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে, এরকম ভাবনাও তাদের মাথায় থাকতে পারে, এবং সেই ভাবনা থেকে শাপলার এই ঘটনাটাকে তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাবতে পারে। যদিও শাপলা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তখন যে ন্যারেটিভগুলো কিংবা যে খবরগুলো আমরা দেখেছি, এমনকি বিবিসি বাংলা পর্যন্ত যে সকল খবর বলেছে, বিভিন্ন প্রতিবেদন, জাতিসংঘ প্রতিবেদন, তারপরে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, বাংলাদেশের অধিকার যে এনজিও আদিলুর রহমান যিনি উপদেষ্টা ছিলেন প্রফেসর ইউনূসের, তার এনজিও থেকে যে প্রতিবেদন, সেখানে 58 থেকে 68 জনের মৃত্যুর খবর বলা হয়েছে, কিন্তু কারো প্রতিবেদনেই এটা বলা হয়নি যে শাপলা চত্বরের ওই রাতে পুলিশি অ্যাকশনে একজনও মারা গেছে। এটা বিবিসি বাংলার তৎকালীন প্রধান সাবির মোস্তফার দাবি। তিনি বলেছেন, তৎকালীন হিউম্যান রাইটস ওয়াচ, অধিকার সহ যতগুলো প্রতিবেদন হয়েছে সবার সঙ্গে আমরা কথা বলেছি, সবাই বলেছে যে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে কারণ সারা দিনব্যাপী ঢাকা শহরের বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে, সেখানে অনেকগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে, নারায়ণগঞ্জে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং চট্টগ্রামে মৃত্যুর ঘটনা ঘটেছে। হেফাজতের ওই আন্দোলন কেন্দ্রিক মোট 58 থেকে 68 এরকম মারা গেছে, এরকম প্রতিবেদন বিভিন্ন সংস্থার তৈরি হয়েছে। কিন্তু সাবির মুস্তফা দাবি করেছিলেন যে ওই রাতে, মধ্যরাতে যে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাটাক, সেই অ্যাটাকে একটি প্রাণহানির ঘটনাও ঘটেনি, কোনো ধরনের কারো গায়ে গুলির ঘটনা ঘটেনি, তার দাবি ছিল। আমি জানি না যে মানে তার দাবি মিথ্যাও হতে পারে, তিনি মিথ্যা বলতে পারেন, তিনি আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতে পারেন, অনেক কিছুই হতে পারে। তিনি এটাও দাবি করেছেন তার সাক্ষাৎকারে, সেটা হচ্ছে তৎকালীন হেফাজতের যিনি মহাসচিব ছিলেন বাবুনগরী, তার সাক্ষাৎকার বিবিসি নাকি নিয়েছিল। বাবুনগরীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এখানে মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা, শাপলা চত্বরে মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা। বাবুনগরী বলেছিলেন তখন যে না, কোনো মৃত্যুর খবর আমার জানা নেই, তবে অনেকে আহত হয়েছে। সাবির মোস্তফা বলেছেন যে এরকম একটা বড় গ্যাদারিং সরিয়ে দেওয়ার ক্ষেত্রে আহত তো হতেই পারে, কারণ আহত তো দৌড়াদৌড়ি, চাপাচাপি, এর গায়ের উপরে ও আওয়াটা হোঁচট খেয়ে পড়ে যাওয়া, মাথা ফাটা, পা ভাঙা, এই কাজ আহতগুলো হতেই পারে, এরকম দাবি সাবির মোস্তফা করেছিলেন। তো সেই ঘটনা নিয়ে বিতর্ক চলছে, চলুক, বিতর্কের অবসানও হয়তো একদিন হবে এবং আমরা সত্যটা জানতে পারবো। সেটা যদি সত্যিই ওইরকম ঘটনা ঘটে থাকে, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর বলেছেন যে 58 জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে 32 জন শাপলা চত্বরে হয়েছে, সেটা যদি প্রমাণিত হয় ভালো, যারা দোষী তাদের বিচার হবে। কিন্তু তথ্যমন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে যে 71 সালের মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা পর্যন্ত, তিনি কিন্তু 24-এর কথা বলছেন না। আমার আলোচনার বিষয় এই 24, শাপলা কিংবা 71-এর পরে যত আন্দোলন, 90-এর নূর হোসেন মারা যাওয়া, ডাক্তার মিলনের মৃত্যু, এই কোনো ব্যাপার, কিংবা মানে বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন জনের মারা যাওয়া, বিএনপির আমলে ওই সারের আন্দোলন কিংবা বিদ্যুতের চাহিদা দিতে গিয়ে কৃষকদের মারা, এই ঘটনাগুলো, কিংবা আওয়ামী লীগের আমলে ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়া, এই ঘটনাগুলো তো ঘটেছে, সেগুলো ভিন্ন কথা। কিন্তু আমি স্পেসিফিকলি 71-এর প্রসঙ্গ বলছি যে 71-এর মহান মুক্তিযুদ্ধে গণহত্যা থেকে শুরু করে সব কিছুর বিচার হবে। এখানেই প্রশ্ন যে গণহত্যার বিচার, যুদ্ধাপরাধীর বিচার 71-এর ক্ষেত্রে যদি হয়, তাহলে তো সব থেকে বড় মানে বিপদটা কাঁধে চাপবে জামাতের, দল হিসেবে জামাতের, কিংবা তৎকালীন সময়ে জামাত যারা করত, জামাতের যারা সমর্থক ছিল, তাদের উপরেই বেশি মানে পড়বে। মুসলিম লীগও হয়তো এর থেকে বাদ যাবে না,
কিন্তু মুসলিম লীগের কেউ এখন ওই ঘটনার বিরোধিতা করা কেউ বেঁচে আছেন কিনা আমার জানা নেই। গতকালকে তিনি এই কথা বলেছেন, জাতীয় সংসদ ইতিমধ্যে শাপলা চত্বরের মানে শহীদদের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানিয়েছে, এমন কথা বলেছেন। মন্ত্রী বলেছেন 2009 সালের ঘটনাপ্রবাহ থেকে শুরু করে পরবর্তী সময়ের বিভিন্ন রাজনৈতিক দমন পীড়ন এগুলোর কথা বলেছেন। অনেক কথা বলেছেন। অনেক কথার মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার বিএনপি করবে এবং এটা তামাদি হয় না, তামাদি হতে সরকার দেবে না। সেখানেই প্রশ্ন যে সংসদে কদিন আগে মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে যে বিল পাশ হয়েছে সেখানে মানে যুদ্ধাপরাধী দল হিসেবে কিন্তু জামাতের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে যুদ্ধাপরাধী হিসেবে না, যুদ্ধের বিরোধিতাকারী দল হিসেবে। এবং সেখানে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় বলা হয়েছে যে পাকিস্তানি হানাদার বাহিনী, জামাত, আরও 2টা দলের নেজামে ইসলাম নাকি যেন আর 2টা দলের নাম বলেছে, বলা হয়েছে যে এদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা সশস্ত্র যে সংগ্রাম করেছেন, যারা করেছেন তারাই মুক্তিযোদ্ধা। এবং মুক্তিযোদ্ধার এই সংজ্ঞায় জামাতের নাম অন্তর্ভুক্ত হওয়া এটা জামাতের জন্য একটা বড় অশনি সংকেত, যেটা আওয়ামী লীগের সময়ও হয়নি কিন্তু জামাতের মানে বিএনপির সময় হয়েছে। এই হওয়াতে জামাতের জন্য রাজনীতিতে সামনে বিএনপি সরকার বিরোধী অ্যাটিটিউড খুব বেশি দেখানো তাদের জন্য মুশকিল হয়ে পড়েছে। কারণ এটা যদি আদালতে চলে যায়, যেহেতু মানে আইনে রূপান্তরিত হলো, এটা যদি আদালতে চলে যায়, আদালতে যদি রিট হয় কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি চলে যায়, তাহলে দল হিসেবে জামাতকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে আইনের মাধ্যমে নিষিদ্ধ করার প্রক্রিয়ায় কিন্তু বিএনপি চলে যেতে পারবে। সুতরাং জামাতের একটু ভয় পাওয়ার কথা রাজনীতিতে। সেখানেই প্রশ্ন, সত্যিই কি তাহলে মানে বিএনপি এই 71-এর যুদ্ধাপরাধের বিচার করবে? যদি তাই করে তাহলে এতদিন মানে তাদের মিত্রশক্তিরা যে বলে এসেছে যে শেখ হাসিনার আমলে যে সকল বিচার হয়েছে তাদেরকে রাজনৈতিকভাবে মেরে ফেলা হয়েছে, তারা শহীদের মর্যাদা দিতে হবে এবং তাদের অনেকের নামে সংসদে শোক প্রস্তাব পর্যন্ত গ্রহণ করা হয়েছে যখন একজন বীর মুক্তিযোদ্ধা সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই ঘটনাগুলোও তো আমরা দেখেছি। তাহলে কোনটা হবে? এই শেখ হাসিনার দেয়া মৃত্যুদণ্ড কিংবা এই ঘটনাগুলোর ব্যাপারে যাদেরকে শহীদ বলা হচ্ছে তাদেরকে শহীদই বলা হবে, অন্য কাউকে খুঁজে বের করা হবে যুদ্ধাপরাধের জন্য যা তাদেরকে শাস্তি দেয়া হবে? আমার মনে হয় যে প্রশ্নগুলো জটিল, উত্তরগুলো আরও জটিল। কিন্তু সবথেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে 71-এর যুদ্ধাপরাধের মানবতা বিরোধী অপরাধের বিচার যদি হয় তাহলে অবশ্যম্ভাবীভাবে সেখানে জামাত দলীয়ভাবে ফেঁসে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং প্রায় শতভাগ। এবং সেই ব্যাপারটা সম্ভবত বিএনপি রাজনীতির একটা বড় হাতিয়ার হিসেবে রাখতে চায়, যেন যে হুমকিগুলো জামাত নির্বাচনের পর থেকেই দিচ্ছে, সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে দেবে, 2 মাসের সরকারকে ফেলে দেওয়ার অনেকে চটকদার কথা বলছেন, সেই কথাগুলো বোধহয় বন্ধ হতে পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।